হ্যালো আমার ছোট্ট সোনা দুষ্টু মিষ্টি বন্ধুরা এবং তাদের অভিভাবকেরা, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকারই কথা এই মোমেন্টে, কারণ আমাদের আশেপাশের পরিবেশ কিন্তু বড় মনোরম, বড় সুন্দর। আমরা যারা উত্তরবঙ্গবাসী তারা কিন্তু জানি এই সময়টায় আমাদের যে পরিমাণ তীব্র দাবদাহ হওয়া উচিত ছিল সেটা একেবারেই নেই, বরং একটা সুশীতল মনোরম আবহাওয়াতে মধ্য দিয়ে আমরা চলছি। ভাবাই যায় না বৈশাখ মাসে এইরকম একটা ওয়েদার আমরা পেতে পারি, তাই তো? আজকে এনসিইআরটি সিবিএসই বেঙ্গলি টেক্সট সাহিত্য সঞ্চয়ন থেকে আমরা ছুটি গল্পটি পড়ব। গল্পটি পড়ার আগে আমি জানিয়ে দিই তোমাদের, এটি কিন্তু একটি বিয়োগান্তক গল্প। বিয়োগান্তক গল্প মানে এখানে একটি মৃত্যুর ঘটনা আছে। যে গল্প, নাটক, সাহিত্য, উপন্যাস যেগুলো মৃত্যু ছাড়াছাড়ি বিরহ বেদনা দিয়ে শেষ হয় সেগুলোকে আমরা বিয়োগান্তক গল্প, নাটক বা উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বলি। অর্থাৎ জীবন থেকে বিয়োগ হয়ে যাওয়া, বাদ হয়ে যাওয়া, এটা হচ্ছে এই গল্পের মূল উপজীব্য বিষয়। যে এখানে একজন বাচ্চা ছেলে, 13-14 বছরের ছেলে, সে মারা গেছে। কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি মানসিক কারণ, কি শারীরিক কারণে সে মারা গেল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো, বয়স সন্ধির মধ্য দিয়ে যাচ্ছ, যেটাকে আমরা পিউবার্টি বলছি, যেটাকে আমরা হরমোন আপস অ্যান্ড ডাউনস বলছি। ডাক্তারি ভাষায় বিভিন্ন রকমের আমরা কথা বলে থাকি এবং আমরা মনে করি এই যে টিন এজ, 13 to 19, যে টিন এজের মধ্য দিয়ে আমরা যাই, এই সময় সারা পৃথিবীতে প্রত্যেকটি ছেলেমেয়ের মাথায় নানান রকমের ভাবনা চিন্তা আসে। এই সময় একটি ছেলে বা মেয়ে সে সব থেকে বেশি প্রোডাক্টিভ হয়, অর্থাৎ তার বিভিন্ন চিন্তা জন্মগ্রহণ করে। পড়ার বাইরের চিন্তা, পড়ার মধ্যের চিন্তা, আশেপাশের চিন্তা, দেশ ও সমাজের চিন্তা, এই সমস্ত চিন্তা তার ব্রেনটাকে ডেভেলপ করে। তার ব্রেন ডেভেলপ হয় এবং সেখানেই সমস্ত চিন্তা ঢোকে। এতদিন পর্যন্ত কিন্তু নিজের খাওয়া, নিজের পড়া, নিজের ঘুম, মা বাবা বা ভাই বোন যদি থাকে ভাই বোন, তার বাইরে একটি ছেলে বা মেয়ে কিন্তু ভাবে না। 14 থেকে তার ভাবা শুরু হয়, 13-এ সে পড়ে এবং 14 থেকে সে ভাবা শুরু করে। আচ্ছা, এটা কেন এরকম হলো? টেলিভিশনে কেমন করে ছবি আসছে, মোবাইল দিয়ে আমরা এত দূর থেকে কিভাবে কথা বলছি, স্কাইপেতে আমরা বিদেশ থেকে কিভাবে কথা বলছি, একটা মোবাইলের ভেতর কত ধরনের জিনিসপত্র থাকে যেগুলো আমাদের জীবনকে আরও স্মার্ট এবং কোজি করে ফেলতে পারে। এই সমস্ত চিন্তা ভাবনা, বড় বড় বইগুলোর মধ্যে কি লেখা রয়েছে, লেখকেরা এমন কি বলেছেন যেগুলো আমাদের মাথা একদম ঘুরিয়ে দিতে পারে। আমরা নতুন করে ভাবনা চিন্তা করতে পারি। মা বাবা কেন বলছেন বারবার করে পর পর পর, পড়তে ভালো লাগছে না, অন্য জিনিসগুলো ভালো লাগছে, এই সমস্ত নানান রকম চিন্তা ভাবনা। তার উপরে এই বছর যে উত্থান পতন ঘটলো আমাদের রাজ্য রাজনীতিতে, সেগুলো নিশ্চয়ই তোমাদের উপর একটা প্রভাব ফেলেছে। স্কুলে গিয়ে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করছো, কি হবে না হবে, ভবিষ্যতে চাকরি বাকরির কি হতে পারে, আমরা কে কোথায় যাব, বিভিন্ন চিন্তা। সেই জন্য এই টিনেজ সময়টাকে কিন্তু খুব যত্ন করে, খুব নরমভাবে হ্যান্ডেল করতে হয় অভিভাবকদের। তোমরা হয়তো খুব করে রাগ করে গেলে, আমি এটা করবো না, আমি এটা খাবো না, আজকে আমি এই জামাটাই পরবো। এটা কোনো কোনো সময় তোমাদের মা বাবাও মাঝে মধ্যে রেগে যান, কারণ তাদের ক্ষেত্রে তারাও তো এই বয়সটা পেরিয়ে এসছেন। তখন তারা হয়তো বলেন যে আমরা কি পেরোয়নি, এই বয়স তো আমরাও পার করে এসেছি, তোমরা কি এখন বেশি বোঝো? এই কথা শুনে তোমাদের হয়তো আরও একটু বেশি রাগ হয়ে গেল যে আমরা বেশি না বুঝলে কি আর আমরা এত আধুনিক হতাম? আসলে এটা একটা জেনারেশন গ্যাপ। মা বাবার বয়স, তোমার বয়স আলাদা। সেই জন্যই আমরা বলি যে পরিপক্ক মাথার বুদ্ধি আর কাঁচা মাথার বুদ্ধি। তোমরা হয়তো ভাবছো সব কিছু তোমরা জেনে গেছো, সব কিছু তোমাদের হাতের নাগালে আছে, কিন্তু তা নয়। মা বাবাদের এই দীর্ঘ জীবনের ঋদ্ধ সমৃদ্ধ ভাবনাই কিন্তু তোমাদেরকে জীবনের পথে চালিত করতে আরও বেশি সাহায্য করবে। এবং টিচারদের, অবশ্যই আমি শিক্ষকদের কথা বলবো, শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে যেভাবে চলতে বলবেন সেটাও কিন্তু তোমাদের কাছে পাথেয়, কারণ তারাও তো পড়াশুনো করে এবং এই বয়সটাকে পেরিয়েই এসেছেন। এই বয়সে আমাদের চিন্তা ভাবনা, আমরা মা বাবাকে ভালোবাসি, কোনো কোনো সময় ভালোবাসি না, লাভ হেট রিলেশনশিপ তোমরা যেরকম বলো, লাভ হেট রিলেশনশিপ থাকে আমাদের। এক্ষুনি ভালোবাসছি, এক্ষুনি বলছি কিচ্ছু, আমি যেটা চাইছি কিছুই দিচ্ছে না, আমার বন্ধু বান্ধবদের কাছে সব আছে, আমার কাছে নিয়ে আমার মাথা নিচু হয়ে গেলে সেম 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 অন মি, সেম অন মি, এগুলো তোমরা বলো। তো যার কাছে যা বেশি আছে সে হয়তো আরেকটু বেশি চায়, কিন্তু যার কাছে কিছুই নেই সে কি চাইতে পারে? তার মা বাবাকে চাইতে পারে, ভাই বোনকে চাইতে পারে। এইরকমই একটি না পাওয়ার গল্প কিন্তু ছোটে। রবীন্দ্রনাথ ঠাকুর, যার নাম আমরা সকলে জানি, সারা পৃথিবীতে তিনি বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছেন, বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছেন, তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের
ইংরেজি অনুবাদে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং সেটি আমাদের কাছে ভীষণ 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 গর্বের। এই নোবেল পুরস্কারের টাকা দিয়ে তার সঙ্গে তার স্ত্রী মৃণালিনী দেবীর গয়না বিক্রি করে তৈরি হয়েছিল কিন্তু শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেজন্য সেটি আমাদের কাছে শুধু শিক্ষার অঙ্গন নয়, সেটি কিন্তু আমাদের কাছে একটা পবিত্রতার বন্ধন। একজন মহিলা তার নিজের সমস্ত গয়না খুলে দিয়ে দিয়েছিলেন স্বামীর হাতে, যে হ্যাঁ তুমি দেশ ও দশের জন্য কিছু করো। সেই মহিলার আত্মত্যাগও কিন্তু এই রাঙামাটির সঙ্গে জড়িয়ে আছে। সেজন্য আমরা যখন রবীন্দ্রনাথের গল্প পড়ব না, সেখানে আমরা দেখব যে মানুষের একেবারে গ্রাসরুট লেভেলের চিন্তাভাবনা থেকে জমিদারি মহলের চিন্তাভাবনা পর্যন্ত সর্বত্র তার অবাধ গতি। কেন? কারণ রবীন্দ্রনাথরা ছিলেন জমিদার, এবং জমিদার থাকার কারণে যে গল্পটির কথা বলা হয়েছে এটি মূলত বাংলাদেশ কেন্দ্রিক গল্প। আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পরে, স্বাধীনতার আগেই কিন্তু ভারতবর্ষের পাকিস্তান দুটুকরো হয়ে গিয়েছিল। আমরা জানি পাকিস্তানের থেকে যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা আন্দোলন করে বাংলাদেশের সৃষ্টি করেছিলেন। তো এই বাংলাদেশটাও আমাদের মধ্যে ছিল, পাকিস্তানটাও আমাদের মধ্যে ছিল, এবং এই বিশাল এলাকার কিছু কিছু জায়গা জুড়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরদের জমিদারি ছিল। তিনি প্রথাগত শিক্ষায়, যে আমরা বইপত্র নিয়ে পড়াশুনো করতে বসেছি, প্রথাগত শিক্ষা তার পছন্দ ছিল না। বাড়িতে টিচার এসে তাকে পড়াতেন, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, বাংলা, অঙ্ক সব কিছু তাকে পড়াতেন, তিনি ওখান থেকেই শিখেছিলেন। এবং এই যে তারপরে যখন ধীরে ধীরে তিনি বড় হলেন, তার বাবা মশাই তাকে বললেন যে একটু ঘুরে ঘুরে দেখো জমিদারিতে কোথায় কি আছে। তিনি বুঝেছিলেন তার ছেলের মধ্যে একটা লেখক প্রতিভা আছে, কারণ জল পরে পাতা নড়ে দিয়ে আমরা ছোটবেলায় যেটা মানে ছড়া দিয়ে আমরা শুরু করি সেটা তারই লেখা। তো এটা দেখে উনি বুঝেছিলেন যে ছেলের মধ্যে একটা প্রতিভা আছে, এবং এই প্রতিভাটা কিভাবে বিকশিত হবে? ইট কাঠ পাথরের মধ্যে তো বিকশিত হতে পারে না, আমাদের একেবারে মাটির সঙ্গে সংযুক্ত হতে হবে। কেমন করে মাটির থেকে একটা বীজ অঙ্কুরিত হয়, সেখান থেকে একটা ছোট উদ্ভিদ হয়, তারপর সেখান থেকে পাতা ফাতা মেলে সে একটা সুন্দর গাছ হয়, সেখান থেকে ফুল ফল হয়, এটা দেখার মধ্যে এক অদ্ভুত আনন্দ। দেখবি কৃষকেরা কিন্তু খুব আনন্দিত হয় যখন প্রথম ধান গাছের অঙ্কুরোদ্গম হয়, বা গম গাছের অঙ্কুরোদ্গম হয়, বা কোনো ফল বা কোনো সবজি, বাঁধাকপি, ফুলকপি, তারা খুব আনন্দিত হয়। বছরের পর বছর তারা একই কাজ করছেন, কিন্তু তাতে কোনো রকম কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, গ্লানি নেই, তারা ওভাবেই ভালো থাকেন, যে এইভাবেই এটাই আমাদের কাজ, আমরা দেশকে এটাই উপহার দিচ্ছি, সমাজকে এটাই উপহার দিচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন এরকম ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি মানুষের, দুঃখী মানুষের আমি বলবো, জনজীবনকে খুব কাছে থেকে দেখেছেন। বিধবা মেয়েদের যন্ত্রণার কথা দেখেছেন। ছোট ছোট ছেলেদের গায়ে কাপড় নেই, তারা একটা ছেঁড়া ধুতি পরে দৌড়চ্ছে, সারা দিন খেলছে, পড়া নেই, শুনো নেই, বাড়িতে মা বকছেন, আশপাশের লোকরা গায়ের মোড়ল্লা তারা মারছেন। বিভিন্ন রকমের তিনি গ্রাম বাংলার চরিত্র দেখেছিলেন, সেগুলোই তার গল্প, উপন্যাস, কবিতায়, ছড়ায় কিন্তু আমরা দেখি উঠে আসে। এটিও ঠিক এমনই একটি গল্প, ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যে তোমাদের পরিচিতিটা যেটা রয়েছে না, লেখক পরিচিতি, সেটা পড়ে নিও, সেটা পড়ে নিলে কিন্তু তোমাদের ভালো লাগবে, রবীন্দ্রনাথ সম্পর্কে আর একটু বেশি জানতে পারবে। আর যদি মনে হয় আরও একটু বেশি জানতে ইচ্ছে করছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাও, আমি আরও একটু বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আবার মূল গল্পে আসে। বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। সর্দার মানে কি? যেরকম তোমাদের ক্লাসে মনিটর আছে, ক্লাস মনিটর, ও যেটা বলবে, এই তোরা চুপ কর, এই তোরা এদিক থেকে যা, এই তোর নামে কমপ্লেন শিটে কমপ্লেন লিখে দিলাম। তো বালক দিগের সর্দার মানে গুটি কয় 4-5টা ছেলে আছে, সমবয়সী বা একটু বড় একটু ছোট, তাদের সর্দার, হেড, তার নাম কি? ফটিক চক্রবর্তী। তার মাথায় কি হলো? একটা নূতন ভাবোদয় হলো। নূতন কিন্তু শব্দটা আমরা কবিতার ক্ষেত্রে ব্যবহার করি, রবীন্দ্রনাথই বিশেষ করে ব্যবহার করে গিয়েছিলেন। নূতনটা নয় দীর্ঘ, দন্ত নয় দীর্ঘ, ত ন। আবার যদি আমরা বলি নতুন, তাহলে কিন্তু ন তয়রস্যু ন, রস্যুকার এবং দীর্ঘকারের ডিফারেন্স আছে, এবং স্থান বদল হচ্ছে কিন্তু তাদের। ভাবোদয় মানে চিন্তা, আর নতুন ভাবের উদয় হলো, ভাব যোগ উদয়, ভাবোদয়টা সন্ধি। নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। মাস্তুল মানে কি বলতো? জাহাজ যখন আসে, অত ভারী জাহাজ, অত জিনিসপত্র, অত লোক লস্কর সমেত, তখন তো সে নোঙর করে, একটা অ্যাঙ্কার দিয়ে, লোহার একটা অ্যাঙ্কার দিয়ে সে নদী বা সমুদ্রে নোঙর করলো। এবার বাঁধতে তো হবে, সে জাহাজটা তো একটা দড়ি দিয়ে, কষি দিয়ে বেঁধে নিয়ে এসে একটা বড় কিছু লোহার বা কাঠের একটা গুঁড়ির মধ্যে বাঁধতে হবে, সেটাকে বলি মাস্তুল। মানে জাহাজের মধ্যেও কিন্তু এরকম জাহাজের মাস্তুল আছে,
যে বড় বড় দেখবে তোমরা টাইটানিক যেটা আমরা ছবিতে দেখেছি, সেখানেও দেখবে মোটামুটি যেগুলো বড় বড় আছে, দ্যাট ইজ মাস্তুল। তো এইখানে একটা গাছের গুঁড়ি অনেকদিন ধরে পড়ে আছে, গ্রাম বাংলা তো এখন হলে পরে তো ওগুলো চুরি চামারি হয়েছে, তো গ্রাম বাংলা ওটা পড়েই আছে, ওটাকে কেউ দেখেইনি। তো ওটা শক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে, এত কাঠের গুঁড়ি এত মোটা, সেটা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে। স্থির হইল সকলে মিলিয়া সেটাকে গড়াইয়া লইয়া যাইবে। ভাষাটা সাধু ভাষা, সাধু ভাষা, তাই এই ভাষাটা পড়তে গেলে পরে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। সকলে মিলিয়া গড়াইয়া মানে সকলে মিলিয়া, সবাই মিলে গড়াইয়া গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। আগে আমাদের ছোটবেলায় বা আমাদের মা বাবাদের ছোটবেলায় লোকেরা বাড়িতে আচার বানিয়ে শুকোতে দিত, আমসত্ত্ব বানিয়ে শুকোতে দিত, বড়ি পাঁপড় বানিয়ে শুকোতে দিত। সেগুলো বিশেষ করে আচার, নাড়ু, আমসত্ত্ব, এগুলো ছেলেমেয়েরা চুরি করে খেয়ে ফেলতো। বাড়ির যে ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে, তাদের যে বন্ধু বান্ধবেরা আসে, তারা ওগুলো চুরি করে খেয়ে নিত। আমাদের এখন এগুলো আমরা এটা ভাবতেই পারি না এখন, তাই না? বাড়িতে সব আছে, তোমাকে তোমার মা বলছে খা 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 খা, তুমি খেতে চাও না। আগে এগুলো চুরি করে খেত, তার কারণ সারাদিন তারা খেলছে, মজা করছে, বন্ধু বান্ধব আছে, বাড়িতে হয়তো দেখা গেলো 10-12টা ভাই বোন আছে, তো সবাই মিলে কী করবে, একটা চুরির ভাবনা। জেঠিমা বা ঠাকুমা বা দিদিমা ওই যে ওখানে তেলের বয়মের মধ্যে আমের আচার শুকোতে দিয়েছে, চল ওটা চুরি করে ফাঁক করে দিয়ে একদম। তো এটা চুরির একটা ছোটোবেলায়, এগুলো নির্দোষ চুরি আর কি, ধরা পড়লে যদিও মার খেতে হতো, তো চুরির একটা অভ্যাস তখনকার দিনে বাচ্চাদের ছিল। তো যে ব্যক্তির কাঠ, সে হয়তো ফেলে দিয়ে গেছে, গাছের গুঁড়িটা রাখা আছে, কোনো সময় সে ওটাকে ব্যবহার করবে, তো সে যখন আবশ্যককালে, আবশ্যক মানে তার প্রয়োজন সময়, যে ওই কাঠটা দিয়ে সে একটা পিঁড়ি বানাবে, কিংবা একটা খাট বানাতে পারে, কিংবা টুল বানাতে পারে, চেয়ার বানাতে পারে, তখন যদি না পায় ওই কাঠেরগুলি, গড়িয়ে নিয়ে তো ওরা চলে যাচ্ছে, তখন সে কতখানি বিস্ময় মানে অবাক, আরে কি হলো, কাঠটা কোথায় গেল, বিরক্তি, কাঠটা কোথায় গেল, এবং অসুবিধা, হায় হায় এখন কি হবে। তিনটে যে মানুষের যে ভাব, সে তিনটে ভাবই তার মধ্যে হবে। প্রথমে তো অবাক হয়ে যাবে, আরে কাঠটা কোথায় গেল, অত মোটা একটা কাঠ গেল কোথায়, কে চুরি করলো। তারপরে তার বিরক্তি হবে, যে কাজের জন্য তিনি ওই কাঠটা রেখেছিলেন সেটা না পেলে তো ন্যাচারালি বিরক্তি হবে, এবং অসুবিধা, যে আমি বলে দিয়ে এসছি আমার কাঠটা আছে, আমি ওটা দিয়ে বানাবো, অসুবিধা। তো তাহা উপলব্ধি করিয়া, এরা নির্দোষ চুরি, কিন্তু তাও যে লোকটা প্রচণ্ড তিতিবিরক্ত হয়ে যাবে, তেলে বেগুনে জ্বলে উঠবে, এটা ভেবে বাচ্চারা অনুমোদন করলো, মানে মত দিল, হ্যাঁ চল 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 চল, এই চল কাঠটা গড়িয়ে নিয়ে যা, হ্যাঁ চল 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 চল। এটা একটা। কোমর বাঁধিয়া, আমরা এখন কিন্তু কোমর বেঁধে লেগে পড়বো না, দাসীবাদীরা জাগো কোমর বেঁধে লাগো, রাশিয়ান উপকথায় ছিল ইভানের। তো কোমর বাঁধিয়া মানে গ্রামের ছেলে পেলে তারা সবাই খাটো ধুতি পরে আছে, ছোট একটা ধুতি যেটাকে আমরা হেঁটো ধুতি বলি, এবং কোমরে একটা গামছা গিঁট মারা। তো এই গামছাটাকে ওরা কষে বাঁধতো যাতে কোমরের মধ্যে না লাগে যখন তারা কাঠটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছে। সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, ঠিক আছে চলো কোমর ঠোমরে একদম ভালো করে গামছা টামছা বেঁধে চলো এবার হেইও বলে গড়িয়ে নিয়ে যাব, ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল। ফটিকের কনিষ্ঠ, ফটিকেরা দুই ভাই, ফটিক চক্রবর্তী, মাখনলাল চক্রবর্তী ছোট ভাই, সে একটা গম্ভীর একটা ভাব নিয়ে গুঁড়িটার ওপর গিয়ে বসল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছুটা বিমর্ষ হইয়া গেল। মানে এর অর্থ কি, সবাই মিলে ঠেলতে যাবে, একজন বসে থাকবে, তাহলে ওর ইচ্ছে নেই, ওই কাজটা করবে না, অথবা ওদেরকেও করতে বাধা দিচ্ছে যে ভাই এটা করিস না। ছেলেরা তার এইরূপ ঔদাসীন্য, যে ঠিক আছে ছেড়ে দে, এটা করিস না, এইটা দেখে, কারণ বালকদের সর্দার যেহেতু ফটিক, তার ভাই মাখন, তো সুতরাং সে তো মানে হেড শয়তানের ভাই, যখন সেও একটা ছোটোখাটো শয়তান, তো সে যখন গুড়ির উপর বসে পড়লো, তাহলে মনে হয় এই কাজটা আর হবে না। এবার এটা তো সব উৎসাহের লোক, এই ছোট একটা মাছ দেখা গেছে নদীর জলে, চল সবাই হই হই করে দৌড়ালো, ওই আকাশ থেকে একটা ঘুড়ি কেটে পড়েছে, চল হই হই করে দৌড়ালো। তো এখন যখন এই কাজটা হচ্ছে না, তাহলে সবাই ভাবলো কি, তাহলে কি আর আজকে গুড়িটা গড়ানো যাবে না। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। একজন এসে ধাক্কা দিল, আমরা যেরকম বন্ধুদের করে, কিরে চল যাবি না, না যাব না, তো সে ঠেললো। তো এইটা দেখে সে কিছুমাত্র বিচলিত হইল না, যে
এরকমও করলো না, ছাড় তো যাবো না, এরকমও করলো না, চুপচাপ বসে থাকলো। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। তাকে দেখে মনে হচ্ছে ওইটুকু একটা ছোট্ট ছেলে, সে যেন অকাল তত্ত্বজ্ঞানী, কিছুই জানে না, কিন্তু সে একটা এচড়ে পাকা ছেলের মতন একটা সকল প্রকার ক্রীড়ার অসারতা, যে এত এত যে খেলাধুলা হচ্ছে এর কোনো মূল্য নাই আমাদের জীবনে, অসার, এগুলোর কোনো মূল্য নাই, কি করব, কোনো সারবস্তু, কোনো সারবত্তা সে খুঁজে পাচ্ছে না মাখনলাল, এমন একটা ভাব করে বুড়ির ওপর বসছে। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। ফটিক দাদা ওঠ, এখন আমরা এগুলোকে গড়িয়ে নিয়ে যাব। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। গুড়ি তো বিছানো আছে, সে একটু নড়ে চড়ে উঠে বাবু হয়ে বসল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনতি বিলম্বে একটি চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। এরকম, এটা কি, ফটিক তো সর্দার, মানে হেড, সে হলো হেড, তাহলে হেডের মুখের উপর কথা, তাহলে কি উচিত ছিল ফটিকের? আমরা ছোট ভাই বোনদের কি করতাম, যদি আমাদের কথা না শুনতাম ঠাস করে মেরে দিতাম, তারপরে মা আমাদের পিঠে দিত দু চারটে, সেটা আলাদা কথা। তো সেইটাই এবার রাজ সম্মান, ফটিক হলো সর্দার, সে হলো রাজা টাইপ আর কি। তো রাজা তার ভাইয়ের কাছেই হেরে যাচ্ছে, এটা কিরকম একটা হলো না, একটা হেরো মানসিকতা হলো। অবাধ্য ভ্রাতা, অর্থাৎ যে বাধ্য নয়, যে তোমার কথা শুনছে না, ভ্রাতা ভাই, গণ্ডদেশে গাল, অনতি বিলম্বে, একটুও বিলম্ব না করে, অনতি বিলম্বে, একটু দেরি না করে, বিলম্ব মানে দেরি, ঠাস করে একটা গালের মধ্যে চর দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু সাহস হইল না। কেন? কারণ তার মা মারবে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, হয় না, এই দিতে ইচ্ছা করে, তো থেমে গেল। থেমে গিয়ে এমন একটা ভাব করলো যে ওকে মারলে হবে না, বরং আরও একটা মজার খেলা আমি আবিষ্কার করেছি, চল ওইটাই খেলি। বুড়ি ঠেলে নিয়ে যাওয়াটা যখন খেলাই ছিল, তখন আরও একটা মজার খেলা আমি আবিষ্কার করে ফেলেছি, চল ওটা খেলি। কি সেটা? প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন বসে আছে, তাকে শুদ্ধ কাঠ গড়াবে। এবার এটা ধরো তোমরা কি করবে, এই জিনিসটা কেউ আছে একটা গোল কাঠের গুঁড়ি, তো সেটাকে গড়ালে পরে তো পড়ে যাবে, এটা তো খুব ন্যাচারাল কথা, কিন্তু ওদের মাথায় সেই বুদ্ধিটা নেই। মাখনকে শুদ্ধ করা মানে দারুণ একটা মজার জিনিস, ভেবেছে যে মাখন ওই কাঠের সঙ্গে গড়িয়ে গড়িয়ে গোল 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 মাখন বসিয়ে থাকবে, কাঠটাই গড়িয়ে যাবে, এটা ওদের একটা ভাবনা হয়েছে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, সবাই মিলে ঠেলছে, তার একটা সম্মানটা বাড়লো আর কি, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। আমি বসে আছি, আমাকে কেউ গড়িয়ে দিচ্ছে, আমি তো নিচে পড়ে যাব, এবং ওই কাঠের গুঁড়িটা তো আমার উপর দিয়ে গেলে আমার হাত পা মাথা ভাঙতে পারে, ফাটতে পারে। এই যে বিপদটা, এই বিপদের কথা কারোর মাথাতেই আসলো না, কারণ ওরা সবাই ছোট এবং গ্রাম দেশের ছেলে পেলে, ওরা এত কিছু জেনারেলি তলিয়ে ভাবে না। এই মুহূর্তে যেটা করতে ভালো লাগে সেটাই করে। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা, হেইয়ো, সাবাস জোয়ান, হেইয়ো, এরকম বলে ওরা ঠেলতে আরম্ভ করলো। গুঁড়ি এক পা ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। ভাবো, কল্পনা করো, মাখন বসে আছে গুড়ির ওপরে, গুড়িটা এরকম গড়ালো, মাখন পড়ে গেল, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। ওরা যেই ঠেলা দিল, এক পাকও ঘোরার আগে মাখন ধপাস করে মাটির উপর পড়লো। গাম্ভীর্য, তার যেটা রাজার মতন গাম্ভীর্য, গৌরব, তাকে সবাই ঠেলছে, এই অহংকার এবং তত্ত্বজ্ঞান, মানে আমি একটা বিশাল ভাব নিয়ে ফেলেছি, সমস্ত কিছু মিলে ভূমিষ্যাৎ, মাটির উপর ধপাস করে পড়ল, পপাত ধরণী তলের মতন। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। খেলা শুরু হতেই মাখন যে পড়ে গেল, আমরা যে ওটা গড়িয়ে নিয়ে যাচ্ছি, এইটাতে এই যে বাকি যে ছেলেপেলেরা আছে, যারা সবাই মিলে দল বেঁধে খেলা করছিল, তারা বেশ বাহ
বাহ বাহ বাহ এরকম বলল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। শশব্যস্ত মানে এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো, এইটা শশব্যস্ত হয়ে গেল ফটিক, জানি পড়ে গেছে। ওরা ভাবলো বা এটা খুব ভালো হয়েছে, কিন্তু ফটিক তো জানে এটা ঠিক হলো না। মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল। মাখন মাটির থেকে উঠেই ফটিকের ঘাড়ের উপর গিয়ে পড়ল, তারপরে অন্ধভাবে মারিতে লাগিল, মানে দুমদাম, কেন কেন কেন, আমি পড়ে গেছি পড়ে গেছি পড়ে গেছি। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। দুইজন মেইন লোকই যদি খেলার থেকে চলে যায়, খেলাটা ন্যাচারালি খেলাটা ভেঙেই যাবে। অন্ধভাবে মেরে ঠেরে নাকে মুখে ফটিকের আঁচড় ঠাচড় করে আঁচড় ঠাচড় কেটে গৃহাভিমুখে, গৃহের অভিমুখে অর্থাৎ বাড়িতে চলে গেল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগল। কাশ, কাশ তো তোমরা জানো, কাশফুল, নদীর চড়ায় কাশফুল ফোটে। বোঝা গেল যে এটা কাশফুল ফুটেছে। যদি তোমাকে প্রশ্ন আসে ফটিক গল্পের শুরুতেই কোন ঋতু দেখানো হয়েছে, তোমরা তাহলে কি বলবে বলো তো? শরৎ ঋতু। কারণ কাশফুল নদীর চড়ায় শুধুমাত্র শরৎকালই ফোটে। আমাদের আশেপাশে যে সমস্ত নদী আছে আমরা দেখি দুর্গাপুজো আসবে যখন, মানে একদম টাইম চলে আসে যখন, তখন কিন্তু চড়ায় চড়ায় কাশফুল ফোটে এবং সেখানে প্রচুর শুটিংও হয়। যারা এর উপরে মানে মা দুর্গা আসছেন এই সিস্টেমটাকে তারা ধরে রাখতে চায় মোবাইলের ক্যামেরায়, আমরা দেখি সেগুলো অবশ্যই। তারা কিন্তু এখানে এই কাশফুলের এখানে দাঁড়িয়ে মা দুর্গা আসছেন তার স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের নানান রকম রঙিন ছবি আমাদের দেখান, খুব ভালো লাগে আমাদের। কাশফুল শুধুমাত্র শরৎকালে ফোটে, তাই এই গল্পটা শরতের অনুষঙ্গেই লেখা হয়েছে। এইবারে কেমন করে জানা গেল? কারণ বর্ষার পরে একটা ভালো ফসল হয় এবং এই পুজোর আগে কিছু ফসল কাটা হয়, কৃষকদের ঘরে বেশ একটা অর্থের আগমন হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জমিদারি দেখতে গিয়ে যখন তিনি থাকতেন আশেপাশের কোনো গ্রামে কোনো জায়গায় নিজেদের জমিদার গৃহে, এই সময়টায় শরৎকালে দেখতেন যে এখন না হয় আমাদের চারপাশে প্রচুর দুর্গাপুজো হয়, তখন তো সেটা হতো না, সারা গ্রামে একটাই দুর্গাপুজো হতো। প্রচুর নদী ছিল, এখন তো নদীগুলো সব শুকিয়ে গেছে, সোঁতা হয়ে গেছে, তো প্রচুর নদী ছিল, সেখানে নদীর চড়ায় কাশফুল হতো এবং সেটা দেখে তারও বেশ ভালো লাগতো। কৃষকদের কাছ থেকে একটু খাজনাও আদায় হতো, সব মিলিয়ে একটা ভালো লাগা ছিল। তো সেই যে কাশফুলের কথা, এবার ওই কাশ সে খেলায় তো ভেঙে গেল, ভাই বাড়ি চলে গেছে, ভাই তো বাড়িতে গিয়ে মাকে নালিশ করবে, জানো আজকে দাদা আমার সঙ্গে কি করেছে, বাড়িতে গেলে আজকে মার খেতে হবে। তো কি করলো শরৎকাল? কাশের গোড়া তুলে চেবাতে শুরু করলো। কাশের গোড়া কি ভালো? হ্যাঁ ভালো, একটু মিষ্টি মিষ্টি রস আছে, সেটাকে একটু জলে ধুয়ে নিয়ে চেবালে পরে, আগে বলেছি এটা গ্রাম বাংলার ছবি, আমাদের এখনকার ছেলে মেয়েদের সঙ্গে তোমাদের সঙ্গে এগুলো মেলানো যায় না, তো এটা তখনকার ছবির সঙ্গে তোমাকে একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করে নিতে হবে। অর্ধনিমগ্ন নৌকার গলুই এমন একটা নৌকা যেটা মানে আর ব্যবহার হয় না, তো সেটা একটু জলের নিচে একটু ডুবে আছে। ওর যে গলুই ছাউনি, যেটা ছাউনির পাশে যে একদম মাথার উপরে, এটা নৌকাটা তো এরকম, এটা একটা মাথা এই একটা মাথা, এই যে গলি এরকম হয়ে নৌকাটা ডুবে আছে জলে, এই যে মাথার মধ্যে ও বসে আছে, উবু হয়ে বসে কাশের গোড়া চেবাচ্ছে। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। বিদেশি নৌকা কেন? সেটা সাজানো গোছানো ছিল, লঞ্চ টাইপের আর কি। এগুলো তো আমাদের কাঠের তৈরি, কাঠের তক্তা পাটাতন দিয়ে তৈরি দেশি নৌকা, যেগুলো দিয়ে হয়তো মাছ ধরা যায় কি ম্যাক্সিমাম 2-3টে মানুষ পারাপার করা যায়। এটা বিদেশি নৌকা লঞ্চ টাইপের এসে ঘাটে এসে লাগলো। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। অর্ধবয়সী ধরো 50-এর কাছাকাছি বয়স, গোফটা কাঁচা কিন্তু চুলগুলো একটু পেকে গেছে। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায় হে? গ্রামের লোক, আমরা যেরকম এখন ফ্ল্যাটে থাকি, কেউ কারোর বাড়ি জিজ্ঞাসা করলে আমরা পাবো না, কিন্তু মানে কাউকে যদি জিজ্ঞাসা করা আচ্ছা ওই ময়নাদের বাড়ি কোনটা বলো তো, জানি না। তোমাকে প্রপার ঠিকানা যদি বলে তাহলে তুমি হয়তো বলতে পারো আচ্ছা ওই ফ্ল্যাটটাতে দেখেন, তাহলে ওই ফ্ল্যাটে থাকতে পারে, বা ওই বাড়িটার ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করেন, আমরা জানি না, আমরা এখন খোঁজ রাখি না। কিন্তু গ্রামে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় অমুকদের বাড়ি কোনটা, দেখিয়ে দেবে, পারলে তোমাকে গিয়ে হেঁটে পৌঁছে দিয়ে আসবে যে এইটা ওদের বাড়ি। বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। ছোট ছেলে, মাথাটা এমনি গরম হয়ে আছে, বাড়িতে গিয়ে ভাই তো মাকে খুব নালিশ লাগিয়েছে, এখন আমাকে গিয়ে মার খেতে হবে। তার মাঝখানে উৎপাতের মতন এই লোকটা এসে বলছে চক্রবর্তীর বাড়ি কোথায়? ওই হোতা, ওইদিকে
ওইদিকে। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল সেটা কারোর বোঝার সাধ্য রইল না, কারণ তো চিবাচ্ছে তো, চক্রবর্তীদের বাড়ি কোথা, ওই হোথা, কে কি বুঝবে। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা, কোন দিকে? সে বলে, জানি না, বলিয়া পূর্ববৎ, পূর্ববৎ মানে আবার আগের মতো তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। এই তৃণমূল মানে কিন্তু দল নয়, তৃণমূল মানে ঘাসের মূল অংশ, ঘাসের মূল গোড়া যেটা শেকড়, রস গ্রহণে প্রবৃত্ত হইল। আগে বললাম ওর কিন্তু মিষ্টি মিষ্টি রস আছে। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। এই ভদ্রলোক তখন অন্য কাউকে হয়তো, যে আমাকে একটু চক্রবর্তীদের বাড়ি দেখিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, তাকে হয়তো এগিয়ে নিয়ে গেছেন। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। বাঘা বাগদি, বাগদি নামেই বোঝা যাচ্ছে তারা জেলে এবং নিচু সমাজে, তো তারা হয়তো ফটিকদের বাড়িতে কাজ ঠাজ করে দেয়, মানে চাকর শ্রেণীর, কিন্তু মূল রান্নাঘরে কিন্তু তাদের প্রবেশ নেই। মূল রান্নাঘরে, একে তো ওরা চক্রবর্তী ব্রাহ্মণ, তার মধ্যে ওর মা বিধবা, তো সেখানে মূল রান্নাঘরে তো একদমই বাঘা বাগদির প্রবেশাধিকার নেই। কিন্তু বাড়ির অন্যান্য কাজ, উঠোন ঝাড় দেওয়া, পাতা পুতা এনে পুড়িয়ে দেওয়া, বা যদি কোনো জমি জমা থাকে সেগুলোর দেখভাল করা, ফসল কেটে আনা, এগুলো সে করে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। বলপূর্বক মানে, বল মানে শক্তি, মানে ফটিক তো বড় হয়েছে, ওকে এইরকম করে, এরকম পাঁজা কোলা যেটাকে আমরা বলি বা চ্যাংদোলা বলি, ওরকম চ্যাংদোলা হবে না, পাঁজা কোলা করে তুলে নিয়ে চলে গেল এরকম ভাবে ধরে। ফটিক নিষ্ফল আক্রোশে, যাবো না, আমি যাবো না, আমাকে নিও না, আমাকে নিও না, আমাকে নিও না বলছে। বাঘা বাঘ দিয়ে, ও তো শরীরটা শক্ত পেটানো, ওর সঙ্গে কি আর ও পারে? হাত পা যতই ছুড়ুক ওকে নিয়ে গেল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। এইবারে তোমরা যদি বাড়ির বড় দাদা বা দিদি হও, তোমরা জানো যে ছোট ভাই বোনদের সঙ্গে যদি তোমার ভালো সম্পর্ক থাকে তো ভালো, আর যদি ছোট ভাই বোনদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু ওরা মা বাবার কাছ থেকে মারও খাওয়াতে পারে, বকাও খাওয়াতে পারে, তাই তো? তো এই মাখনের ক্যারেক্টারটা হলো সেই রকম। ও একটু মায়ের কাছে একটু আহ্লাদি, এবং ও ফটিককে বরাবর দেখতেও পারে না, আর ওর এই দুষ্টুমি বুদ্ধির জন্য ওকে মার খাওয়ানোর জন্য রেডি থাকে। তো ও গিয়ে বলছে, মা দাদা আমাকে মেরেছে। ও যে মেরেছে সেটা বললো না, কিন্তু দাদা আমাকে মেরেছে এটা বলেছে। ফলে মা প্রচণ্ড রেগে গিয়ে অগ্নিমূর্তি মানে একবার মেরে ফেলবো, যেরকম আমাদের মায়েরা করে আর কি, দিল একটা হাতাখুন্তির বাড়ি। তো সেই রকম তখন আর ফটিকের সহ্য হলো না। তখন মাখন বলল, হ্যাঁ মেরেছে। তখন ফটিকের আর সহ্য হলো না, যে আমি মারিনি, আমার নামে কেন মিথ্যে কথা বলছিস? দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যা কথা। এর আগে বন্ধুদের সামনে ও কিন্তু চর মারতে পারত, কিন্তু মারেনি। ভাইকে একটা সম্মান দিয়েছে, ভাই বলেই তো তাকে আর যেখানে সেখানে মারা যায় না, ছোট বলে তাকে যেখানে সেখানে মারা যায় না। বাড়িতে আসার পর ও নিজে মেরেছে ফটিককে, বড় দাদাকে, তারপরেও মার কাছে মিথ্যে নালিশ করে ওকে যখন বকা খাওয়াতে চাইছে, তখন ও আর সহ্য করতে পারলো না, একদম সশব্দে মানে প্রচণ্ড জোরে একটা ঠাস শব্দ করে চর মেরে বলল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। চপেটাঘাত মানে থাপ্পড় মারলেন পিঠের মধ্যে। মা মাখন এবার ছোট ভাইকে মেরেছে। আমরা কি, আমাদের মারা কি করে, হ্যাঁ ছোট ভাই বোনদেরকে মারছিস কেন তুই, এগুলোকে কোনো অসভ্যতা নাকি, তোমাকে আমি এই শিখিয়েছি, এই সমস্ত আমরা কথা শুনি। তো মাও মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে মানে এরকম করে ঝাঁকিয়েছে, ঝাঁকিয়ে নিয়ে বলছে, তারপর পিঠের মধ্যে 2-4টা মেরে দিয়ে বলছে, প্রবল মারলে মানে এরকম করে, কি আবার তুই মারলি, ঠাস। ফটিক মাকে ঠেলিয়া দিল। যখন এরকম করে পিঠের এরকম হয়েছে, ফটিক এরকম করে হয়তো মাকে ধাক্কা দিয়ে দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস? আগেই বলেছি বয়সটা বয়স সন্ধিক্ষণ, টিনেজ, পিউবার্টি টাইম, হরমোনের আপস অ্যান্ড ডাউনস, তোমরা নিজেরাও নিজেদের মধ্যে সেই অনুভবটা করো। কখনো মনে হয় খুব ভালো, খুব সুন্দর মিষ্টি ছেলে মেয়ে হয়ে থাকে, কখনো আবার প্রচণ্ড রেগে উগ্র, যা বলছে কোনো কথাটাই আমার শুনতে ভালো লাগছে না, যেটা বলছে সব আমার মনে হচ্ছে আমি সবগুলো কথা কেটে দিই, হয় না? তো এটাও সেরকম, ফটিকের সেরকম। ফটিক কিন্তু ইচ্ছা করে তার মা গায়ে হাত তোলেনি, কেউ এটা করে না, এটা অসভ্যতা, কেউ করে না। কিন্তু ওই যেভাবে ঠেলে দিল মাকে, যে আর আমি মার খেতে পাচ্ছি না,
আমার খেলা নষ্ট হয়ে গেল, ভাই এসে আমার নামে মিথ্যে কথা মাকে বলল, মা তারপর আমাকে ধরে মারলো, আমি ভাইকে মারলাম, এত কিছু স্ট্রেস, এত চাপ আমি নিতে পারছি না। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, উমা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া বলে গড় করিয়া প্রণাম করলেন। গড় করিয়া মানে আমরা যেরকম এরকম একটু এরকম করে প্রণাম করি না, ওরকম না। আমাদের আগেকার দিনে আমাদের বাঙালি বাড়ির সিস্টেম ছিল, এখনো অন্যান্য অবাঙালি বাড়িতে এই ধরনের রীতি আছে, তবে ওইভাবে না, ওরা হয়তো অন্যরকমভাবে করে, কিন্তু একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করার একটা রীতি। আর আমাদের বাঙালি বাড়িতে ছিল হাঁটু গেড়ে মহিলারা বসে নিজের থেকে বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা যারা রয়েছেন তার পায়ের পাতায় মাথা ঠেকিয়ে নমস্কার করতেন। সেটাকে বলে গড় হয়ে নমস্কার করা, মানে নিজেকে সম্পূর্ণরূপে তার পায়ে যেন অবনত করে দিলেন, সবটুকু দিয়ে তাকে প্রণাম করলেন, সেইটাকে বলা হয় গড় হয়ে প্রণাম করা। ওই যে কাঁচা পাকা বাবুটা যে জিজ্ঞাসা করেছিল চক্রবর্তীদের বাড়ি কোথায় তুমি জানো, সে হঠাৎ করে ওদের বাড়িতে এসে বলে, কি হচ্ছে তোমাদের, মানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে। ফটিকের মা বিস্ময়ে, অবাক হয়ে, আনন্দে, ওরে বাবা, অভিভূত, মানে কতদিন বাদে দাদার সঙ্গে দেখা হয়েছে, মানে সবগুলো যে ইমোশন, যে আবেগগুলো, সেগুলো একসঙ্গে হয়ে তিনি বললেন, তুমি কবে এলে? মনে হয় বাইরে থাকতেন উনি, কোথায় থাকতেন শুনি, ধীরে ধীরে দেখি। এই যে বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করতে গিয়াছিলেন, পশ্চিমে বাইরে বিদেশে, এটা প্রাচ্য ওটা পশ্চিম, আমরা জানি প্রাচ্য আর পাশ্চাত্য। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, অর্থাৎ এই বোনের বিয়ে দিয়ে দাদা প্রবাসে গিয়েছিলেন, বাইরে কাজ করতে গিয়েছিলেন। আমরা এখন যেরকম বলি যে এমএনসিতে চাকরি পেয়েছে, ও বাইরে থাকে, সেরকম। তাহারা ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে, তার ফটিকের মার 2টো ছেলে হয়েছে, তারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, অনেকটা বড় হয়ে গেছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, অর্থাৎ ফটিকদের কিন্তু বাবা নেই, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। এই যে এতগুলো ঝড়ঝাপটা গেছে ভদ্রমহিলার ওপর দিয়ে, দাদার সাক্ষাৎ পায়নি, কারণ দাদা তো ছিলেনই না। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। অনেক দিন বাদে দেশে ফিরে এসে সবার আগে তার বোনের কথাই মনে হয়েছে, তিনি বোনকে বোনের গ্রামের বাড়িতে দেখতে এসেছেন। কিছুদিন খুব সমারোহে গেল। আমাদের বাঙালি বাড়িতে তো আত্মীয় স্বজনরা আসলে ভালো ভালো রান্না খাওয়া, ঘুরতে বেড়াতে যাওয়া, জিনিসপত্র কিনে দেওয়া, এগুলো তো হয় মহা সমারোহে, মানে একটা উৎসব লেগে যায় বাড়িতে একদম লোকজন আসলে। তুমি কি খাবে, তুমি কি খেতে ভালোবাসো, সকালে কি খাবে, লুচি তরকারি খাবে নাকি, দুপুরবেলা কি পোলাও মাংস করবো নাকি, রাত্রিবেলা কি আবার লুচি খাবে নাকি, এরকম একটা ব্যাপার থাকে আমাদের। এখন তো আমরা চেহারার জন্য যাতে মোটা না হয়ে যাই, স্কিন খারাপ হয়ে গেল আমার, না আমি তো ডিটক্স ওয়াটার খাই, আমি একদম সাধারণ জল খাই না, এগুলো ইত্যাদি বিভিন্ন রকমের আছে। কিন্তু আগে আমাদের এরকম একটা অতিথি আপ্যায়নের একটা ব্যাপার ছিল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। বিশ্বম্ভর বাবু মাখনের মায়ের দাদা, তিনি এবার তার অনেক দিন হলো ভালো করে থাকা খাওয়া, গল্প, গ্রাম ঘুরে দেখা সবই হলো। এবারে তার বোনকে জিজ্ঞাসা করলেন যে তার 2 ছেলে যে তাদের পড়াশুনোটা কেমন হচ্ছে, গ্রামের পড়াশুনোটাও কেমন হচ্ছে, আর মানসিক উন্নতি, যেহেতু বাবা নেই, একা বোন মানুষ করছে, তাদের গ্রামের মধ্যে মানুষ করছে, মানসিক উন্নতিটা কীরকম, তাদের পড়াশোনাটা কীরকম, মানে বিভিন্ন ধরনের বই পড়ে কিনা, মানসিক বিকাশ হয়েছে কিনা। উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। এবারে আমরা কিন্তু জানি মা বাবা কখনো তাদের সন্তানদের মধ্যে ডিভাইডেশন করেন না, তারা সবাইকে সমানভাবে ভালোবাসেন, কিন্তু সব ক্ষেত্রে এটা সঠিক হয় না। যেরকম ফটিকের মায়ের ক্ষেত্রে কিন্তু সঠিক হলো না। তিনি ফটিককে ভালো বলতে পারতেন যে ও একটু দুষ্টু আছে, কিন্তু ঠিক আছে ভালো না, তিনি কি বললেন যে ফটিক অবাধ্য উশৃঙ্খল, এখানে উচ্ছৃঙ্খল আছে, অবাধ্য উশৃঙ্খল, মানে একদম ওকে শৃঙ্খলে বাঁধা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে যে বাড়ির বাইরে বের হয়, আর সন্ধ্যা হইলে তবে ও বাড়িতে ঢোকে, একদমই অসভ্য ছেলে। আর পাঠে অমনোযোগ, স্কুলে যাওয়ার সময় স্কুলে যেতে চায় না, পড়াশোনায় মনোযোগও দেয় না। আর মাখন তো ভীষণ ঠান্ডা, সুশান্ত, খুব ভালো ছেলে, সুশীতল, মানে একদম ঠান্ডা ছেলে, মানে ওর মতন ছেলেই হয় না। আর বিদ্যানুরাগ, পড়াশোনায় তার প্রবল অনুরাগ বা ইচ্ছা তার আছে। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। ফটিকটির সঙ্গে তার মায়ের সম্পর্কটা খুব একটা ভালো এখানে কবিগুরু দেখাননি, বিশ্বকবি এখানে দেখাননি, লেখক দেখাননি।
শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। এই কথা শুনে যে ফটিক যে একেবারেই বাজে হয়ে গেছে। আমরা কি করি, আমাদের এখনকার সিস্টেমটা হলো কেউ যদি পড়াশোনায় খারাপ হয় বা পড়াশোনা করতেই চান, আমরা তাকে হস্টেলে দিয়ে দিই, তাই না? অনেক সময় অনেকে বাবা মা বলে একদম ভালো না, একদম কথা শুনে না, ভীষণ বাজে, ওকে হস্টেলে দিয়ে দেবো। কোনো কোনো ছেলে মেয়ে হস্টেলে যাওয়ার কথা শুনেই ভীত হয়ে বেশি বেশি করে পড়াশোনা করে। আবার কেউ কেউ একদম এই বিষয়ে মাথায় নোয়ায় না, যা হস্টেলে দেবে হস্টেলেই থাকবো বলে তারা হস্টেলে চলে যায়। এবার অনেকেই হয়তো ভাবে যে এই কথাটা বললে যদি ছেলেমেয়েরা একটু শুধরে যায়, সেটাও বলে। কেউ কেউ আবার একদমই শুধরে না, একটু ঘাড় তেড়া, তারা চলে যায় হস্টেলে। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। কেন? কারণ বিশ্বম্ভরবাবু বললেন তিনি কলকাতায় থাকেন। আমরা এবার জানলাম তিনি কলকাতায় থাকেন, যে কলকাতায় নিয়ে যেয়ে তার পরিবারের সঙ্গেই থাকবে ছেলে, কলকাতাতেই পড়াশুনো করবে, ভালো মানুষ হবে। বিধবা মহিলা, যেহেতু বাবা নেই, তো সহজেই সম্মত হলেন যে বড় ছেলেটা যদি দাদার কাছে থাকে একটা ভালোভাবে মানুষ হবে। আগেকার দিনে কিন্তু মানে বেশিরভাগ মানুষই, আমি বলবো বিখ্যাত লোক বা কিছু, তারা কিন্তু সকলেই মামার বাড়িতে মানুষ হয়েছিলেন। কারণ তাদের বাবারা হয়তো, যেহেতু মা অল্প বয়সী কিন্তু বাবা বেশি বয়সী, যদি বাবা মারা যেতেন তাহলে সেই মা এবং তার সন্তানদের দায়িত্ব কিন্তু শ্বশুর বাড়িরা নিত না, লিটারেলি তারা নিত না, বলতো যাও বাপের বাড়ি চলে যাও। তো এই করে তারা বাপের বাড়ি চলে আসতেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বহু বড় বড় লেখক বা লেখিকারা তারা বলেছেন মামার বাড়িতে বড় হয়েছে, মামার বাড়িতে মামাতো ভাই বোনেদের সাথে মিলেমিশে বড় হয়েছি। যে সত্যজিৎ রায়, তিনিও কিন্তু তার মামার বাড়িতেই বড় হয়েছিলেন। সুকুমার রায়ের মৃত্যুর পর তিনি মামার বাড়িতে থেকেই মানুষ হয়েছিলেন। আচ্ছা, ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? কিরে ফটিক, যাবি নাকি মামার সঙ্গে কলকাতায়? ফটিক লাফাইয়া উঠিয়া কহিল, যাব, আর ভাল লাগছে না গ্রামে, আমি যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটাইয়া দেয়, কি একটা দুর্ঘটনাই ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। যদিও ফটিক খুব দুষ্টু, তার মায়ের খুব চিন্তা কোন দিন সে ছোট ভাইকে ঠেলে জলের মধ্যে ফেলে দিল, ভাই জলে ডুবে মরে গেল কিনা, কোনো সময় মাথা পাতা ফাটিয়ে একটা কেলেঙ্কারি করলো কিনা, কোনো দিন অন্য কোনো কিছু দুর্ঘটনা ঘটালো কিনা। কিন্তু তবুও ফটিক যে একেবারে বলার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বললো যাবো, এটাতে ওর মার একটু মনে দুঃখ হলো, ঈষৎ মনক্ষণ হয়ে বাবা বললো, আর ফটাফট ও রওনা হয়ে গেল। একবারও বললো না তো যে মা আমি যাব না, আমি তোমার সঙ্গে থাকবো। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। কবে যাবে, কখন যাবে, এখনই বলেছে মানে এখনই রওনা হও। উৎসাহে তার রাত্রে নিদ্রা হয় না, রাত্রে সে ঘুমোতেই পারে না, এত উৎসাহ, কলকাতা যাবো, কলকাতা যাবো, কলকাতায় গিয়ে দেখবো। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। যাত্রাকালে যখন রওনা হয়ে যাচ্ছে, যেদিন ওরা যাবে, যাত্রাকাল তো যাচ্ছে আমি কলকাতায় ছেড়ে, যেটা আনন্দ, এর যে ঔদার্য অর্থাৎ উদারতা। উদারতা কীরকম, যে ছিপ, মাছ ধরার ছিপ, যে বাঁশের কঞ্চি দিয়ে বানানো, সেই ছিপেও মাখনকে কোনোদিনও হাত দিতে দেয়নি। যে ঘুড়ি লাটাই, মাখন ধরলে মাখনকে মারতো, সেই ছিপ, ঘুড়ি, লাটাই সব ও মাখনের হাতে দিয়ে পুত্র পৌত্রাদিক কর্মে, মানে তার নাতিপুতি সবাই মিলে যাতে এইটা ব্যবহার করে, এরকম যা যা তোকে দিয়ে দিলাম, তোর ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে সব ব্যবহার করিস, এগুলো সব আমি আর ফিরবো না, আমি কলকাতাতেই থাকবো, এরকম একটা ভাব দিয়ে মাখনের হাতে দিয়ে চলে গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামার বাড়ি গেলে ন্যাচারালি মামির সঙ্গে তো আলাপ হবেই। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না, কেউই সন্তুষ্ট হয় না। অনাবশ্যক পরিবার বৃদ্ধি, আমাদের মনে রাখতে হবে গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর জায়গা, মাটির বাড়ি, খোলা উঠান, অনেক কিছু। কলকাতা যেহেতু তখন আপাত বৃদ্ধি শহর, ধীরে ধীরে বাড়ছে। আজকের কলকাতা তো আর আজকে তৈরি হয়নি, এই কলকাতা তো 450 বছরের পুরনো। তো 450 বছরের পুরনো, তখন গ্রাম ছিল, আমরা জানি কলকাতা তৈরির ইতিহাস। তারপরে ধীরে ধীরে বড় হয়েছে এবং প্রচুর লোক রুজি রোজগারের আশায় কলকাতায় গেছে। ফলে এখনও যদি তোমরা কেউ কলকাতায় যাও এবং একটু গলি ঘুঁজি রাস্তাগুলো যদি দেখো, দেখবে খুব ছোট গলি, মানে একটা মানুষ ওই গলি দিয়ে যেতে পারে এরকম রাস্তা। এবং বাড়িগুলোর আয়তন কিন্তু খুব ছোট, কারণ শুধুমাত্র থাকা, খাওয়া, রান্না করা, আর যেটুকু টয়লেটের ইউজের জন্য
ব্যবহার করা যায় ততটুকুই ক্ষোভ কিন্তু কলকাতায় তৈরি আছে। এখন বড় বড় হাই রাইজ বিল্ডিং হয়েছে, সেটা আলাদা কথা, তাও মূল কলকাতায় না, কিন্তু আউটস্কার্টস অফ কলকাতা। যেরকম আমাদের শিলিগুড়িতেও মূল শিলিগুড়িতে যেটা রয়েছে তার থেকে আমাদের আউটস্কার্টস অফ শিলিগুড়ি কিন্তু এখন অনেক বেশি ঝলমলে, অনেক বেশি উজ্জ্বল, কারণ ওখানে বসবাসের জায়গাটা অনেক বেশি। মানুষ এখন নিজের ইচ্ছা মতো সেখানে জমি কিনে বাড়ি করছে, কেউ বা ফ্ল্যাটই করছে, কিন্তু বড় বড় স্কোয়ার ফিটের করছে। তো মামি এই যে আবার একটা বাচ্চা নিজের বাড়িতে আনা, একটা বাচ্চাকে মানুষ করা তো চারটিখানি কথা না। তো সেই বাচ্চাটাকে নিজের বাচ্চার সঙ্গে নিজের মতন করে মানুষ করা, এটা একটা টাফ সিচুয়েশন। তবুও মামি খুব একটা সন্তুষ্ট হলেন না, কিন্তু মুখে কিছু বললেন না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেঁ ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। নিজের তার 3 ছেলে, এই নিয়ে তিনি নিজের মতন করে, যে বাবা এখানে যাস না, এখানে এটা করিস না, ওটা করিস না, এই করে নিজের মতন করে যা হয়, নিজের সন্তান তারা 5 জন নিজেদের মতন করে একটা রান্নাঘর, বাথরুম, পায়খানা সবটা নিজের মতন করে হয়, তাই না? তোমাদের নিজেদের বাড়িটা কীরকম? কেউ একটা ফট করে চলে আসলে তোমাদের কিন্তু যে কতদিন থাকবে, সবার আগে এখন যেটা প্রশ্ন মনে হয়, ওরা আসছে তাই কতদিন থাকবে? 5 দিন। ও আচ্ছা, 5 দিন, তাহলে তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। কিন্তু তোমার ঘর, তোমার খেলনা, তোমার বইপত্র, তোমার চিন্তা ভাবনা, তোমার মোবাইল, তোমার আলমারি, এগুলো কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। তাহলে মামি সে তার একটুখানি অসুবিধা হলো যে আর ছোটো না, যে 5-6 বছরের ছোটো ছেলে, আয় বাবা, আয় সোনা বাবা, এটা তো বলা যাবে না। বছর 13-র একটা ছেলে, এবং যারা এখন এই বয়সে 13, 14, 15 বছরে যারা পড়েছো তারা তোমরা জানো যে হট করে একটা ছোটোবেলা থেকে বড়োবেলায় তোমরা ঢুকলে বেশ একটা জাংশন পিরিয়ড, কিন্তু জার্কটা খুব এরকম হলো, এটা জার্ক হলো। কিন্তু হয়তো কেউ বেটে ছিল, সে ঝট করে লম্বা হলো, যে লম্বা ছিল সে আরও বেশি লম্বা হলো, ছেলেদের মুখে গোঁফদারি হলো, মেয়েদের জনন অঙ্গের বৃদ্ধি পেল। এবার তার মাঝখানে কি আমাদের চেহারাগুলো একটু বদলে গেল। তাহলে ওই যে বললাম যে আমাদের এটা হরমোনাল একটা ট্রান্সপারেন্সের একটা পিরিয়ড, যেই সময়টায় কিন্তু হরমোন বৃদ্ধি পায় আমাদের। তো সেই হরমোন বৃদ্ধি পাওয়ার জন্য এই যে গোঁফদারি এবং মেয়েদের জননাঙ্গের বিভিন্ন রকমের পরিবর্তন, শারীরিক পরিবর্তনগুলো হয়, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা বিচ্ছিরি অশিক্ষিত পাড়াকে, কারণ তার মামির ছেলেরা তো পড়াশুনো করে, কলকাতায় থাকে, তারা পড়াশুনো করে, নিজের নিয়মে স্কুলে যায়, সুন্দর জামাকাপড় পরে আসে, এ একটা ওই হেঁটো ধুতি পরে এসেছে, নোংরা জঘন্য, পছন্দ হলো না মামির। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু যদি কিছুমাত্র জ্ঞান কাণ্ড থাকে, মামি খুব রেগে গেলেন যে এত বয়স হয়েছে লোকটার। আমাদের মারা কিরকম বলে, এতটা বয়স হলো তাও আজকে 3 রকমের শাক নিয়ে আসলে তুমি বাজার থেকে, বলে না? তখন বাবা কি বলে, হ্যাঁ শাকগুলো সস্তায় পেলাম তাই নিয়ে আসলাম। তো সস্তায় পেলো বলে নিয়ে আসলে তো হবে না। 3 রকমের শাক একদিনে কেউ খাবে না। শাকগুলো যদি ফ্রিজে রেখে দেওয়া হয় সেগুলো নষ্ট হয়ে যাবে, হয়তো মা ভুলে গেলেন, রান্না করতে পারলেন না, বা তোমাদের বাড়িতে যদি রান্নার লোক যিনি থাকেন তিনি হয়তো বলেন যে না আজকে আর শাকটা করবো না, কালকে করবো, এই করে করে নষ্ট হতে পারে। তো কি হয়, এই বাড়ির পুরুষদের একটু কাণ্ডজ্ঞান কমই থাকে। যতগুলো আমরা গল্প, কবিতা, কাহিনী পড়েছি, সব ক্ষেত্রে দেখা গেছে যে পুরুষরা একটু ঠিক আছে তোমরা তোমরা ম্যানেজ করে নাও, বাড়ির মহিলাদের ঘাড়ের ওপর ছেড়ে দেয়। কিন্তু মহিলারা তাতে কোনো সময় সন্তুষ্ট হন, কোনো বেশিরভাগ ক্ষেত্রে অসন্তুষ্টই হয়ে যায়, এত কিছু ম্যানেজ করা যায় না। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাই মানে বিপদ। 13-14 বছরের একটা ছেলের একটা খ্যানখ্যানে লম্বা একটা চেহারা, অর্ধেক গোঁপদারি উঠেছে কি ওঠেনি, ভয়েস ব্রেক হয়েছে, তোমরা জানো অ্যাডামস অ্যাপেল তৈরি হচ্ছে এবং ভয়েসটা ব্রেক হচ্ছে। এই সময় যদি কেউ বলে যে আমি থাকবো না, তোমাকে ঠাস করে একটা মারি, এটা ন্যাকামো। আবার যদি বলে ঠিক আছে ভালো করে খেতে দাও, তখনও আমরা ঠাস করে মারি, এটা পাকামো। তো এই বয়সটা এমন একটা বিচ্ছিরি বয়স, মেয়েদের ক্ষেত্রে তবু চলে, ছেলেদের ক্ষেত্রে একটা খুব বাজে বয়স। কেউ যেন ঠিক ভালোবাসতে পারে না, মানে সব ক্ষেত্রেই তার হাঁটা চলা, কথা বলা, লেখাপড়া, পেন ধরার ধরন, পেন্সিল ধরার ধরন, ভাই বোনেদের সঙ্গে আলাপচারিতার ধরন, কোনোটাই যেন কেউ একটা ভালো চোখে দেখে না, যে এই ছেলেটা না একটা বদমাইশ ছেলে, খুব বাজি ছেলে, এরকম একটা মনে হয়। মেয়েদের ক্ষেত্রে তবু একটু কম হয়, ছেলেদের ক্ষেত্রে একটু বেশি। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। শোভা মানে দেখতে একটু অসুন্দর হয় না, চেহারাগুলো ভেঙে যায়, গাল ভেঙে যায়, একটু রোগা হয়, একটু অন্যরকম চেহারার মধ্যে আসে। স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নয়। এত লম্বা ধ্যারেঙ্গা একটা ছেলে, তাকে দেখে কোনো স্নেহ হয় না। আয় বাবা, বস বাবা আমরা বলতে পারি না, মানে আমরা এখনো পর্যন্ত পারি না।
এবং সঙ্গসুখ, যে ও পাশে এসে বসলে ওকে যে জিজ্ঞাসা করবো কিরে কেমন পড়াশোনা হচ্ছে কি না হচ্ছে, ভাল লাগে না। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রেই প্রগল্ভতা। জ্যাঠামি মানে ওই যে পাকামো, যেটা আমরা বললাম, মানে জেঠুরা যেরকম কথা বলে, সব জানা সব শোনা, সেরকম টাইপের কথা বললে পরে তাকে আমরা বলি জ্যাঠামি। আর প্রগল্ভতা, কোনো জিনিস যে আরে অমুক জায়গায় তো অমুকটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি ওটা দেখেছি, হাট চুপ কথা, তোকে কি কথা বলতে বলছে। প্রগল্ভতা মানে গল গল করে যে কথাটা বলা হচ্ছে সেটাকে প্রগল্ভতা বলে। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। ওই যে বললাম একটু লম্বা হচ্ছে, ধ্যারেঙ্গা লম্বা হচ্ছে, তো কাপড় চোপড় তো দুদিন পর পর ছোট হয়ে যাচ্ছে, এমন বেমানান রূপে বড় হয়ে যাচ্ছে যে কাপড় চোপড় ছোট হয়ে যাচ্ছে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে, এটা যেন ওর জন্যই হচ্ছে, ওই এরকম বিচ্ছিরিভাবে লম্বা হচ্ছে, এদের জামাকাপড় ছোট হয়ে যাচ্ছে, বারে বারে জামাকাপড় কিনতে হচ্ছে, পয়সা খরচা হচ্ছে। কুশ্রী মানে খুব খারাপ, দেখতে বিচ্ছিরি, কু মানে খারাপ, শ্রী মানে সৌন্দর্য, কোনো সৌন্দর্য নাই। স্পর্ধা আস্পর্ধাজি, এটা ওরই দোষ, কেন ওরকমভাবে লম্বা হচ্ছে, কেন ওর জামাকাপড় ছোট হচ্ছে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। শৈশবে লালিত্য, এত সুন্দর একটা লাবণ্যময় মুখ, আর কণ্ঠস্বরের মিষ্টতা চলে যায়, যেটা বললাম ভয়েস ব্রেক হচ্ছে। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। এবার ধরো কারোর ভয়েস ব্রেক হচ্ছে, তার কিন্তু অসুবিধা হচ্ছে না, সেই ছেলেটি, তোমরা যে সময় পার করে এসছো তোমাদের কি অসুবিধা হচ্ছে না, কিন্তু যে শুনেছে তার কাছে খুব বাজে লেগেছে, কি ঘ্যাস ঘ্যাসে গলা, কি কর্কশ মনে হচ্ছে। কারোর ভয়েস যদি আবার একটু অমিতাভ বচ্চন স্টাইলের হয়, একটু ব্যারোডন ভয়েস হয়, সেটা আবার ভালো লাগছে। কিন্তু যার গলার আওয়াজটা কাঁপা কাঁপা, থামা থামা, একটু ভাঙা, একটু বিচ্ছিরি, কোনো ছেলে মেয়েই তার সঙ্গে কেন জানি না বন্ধুত্ব করতে চায় না। মা বাবারও ভীষণ, কারো গলা শুনে দেখো তোর গলার আওয়াজটা দেখো কি বিশ্রী, এর কথা শুনলে মনে ঠাস করে মেরে দিই, মা বাবাও খুব রাগ হন। অথচ তারা জানেন এটাই জীবনের নিয়ম, তা সত্ত্বেও এটাই প্রত্যেকবারই প্রত্যেকটি মানুষের জীবনে এই ধরনের ঘটনাটা আসে। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। ছোটবেলায় তো কেউ কিছু বলেই না, যদি সেই বাচ্চাটা সুন্দর হয়, ছেলে বাচ্চা সুন্দর হয়, তাহলে তো কেউ কিছু মানে ঠিক আছে আলা করে দেয়। যৌবন বড় হয়েছে যখন 20+, 25+, 28+ হয় যৌবন যেটাকে আমরা বলি, সেই সময়ও যদি কেউ কোনো অপরাধ করে ফেলে, এখন উঠতি বয়স, ভুল করে ফেলেছে, মাফ করে দাও। তা শৈশবের অপরাধও ক্ষমাযোগ্য, যৌবনের অপরাধও ক্ষমাযোগ্য, কিন্তু এই যে 13 to 19 মধ্যে, 13, 14, 15 এই যে বয়সটা, এই বয়সের কোনো অপরাধ যেন ক্ষমার অযোগ্য বলে মনে হয় সারা পৃথিবীর কাছে। তোমরা দেখবে প্রচুর প্রচুর এরকম গল্প আছে, ইংরেজি ছবি আছে, ইংরেজি নভেলস আছে, যেখানে কিন্তু এই ধরনের গল্প আছে। আমরা যদি পড়ার বাইরে একটু পড়তে চাই, আমরা পড়তেই পারি। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, এই জন্যই আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। সে জানে যে কেউ তাকে ঠিক পছন্দ করছে না, কথা বললেও লোকেরা কীরকম একটা হেজিটেশন করছে তার সঙ্গে কথা বলতে, নিজে যে বেঁচে আছি, আমি যে আছি, আমার ঘরে আছি, এই যে অস্তিত্ব আমার এই যে টিকে থাকা, এটার জন্য মানে ঠিক লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। কিছুই না করেও সে হয়তো ক্ষমা চায়, আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি ওতে। অথচ আগেই বলেছি এই সময়টায় কিন্তু আমাদের মনেরও একটা টানা পোড়েন চলে, আমরা সব জানতে চাই, বুঝতে চাই, কেউ হয়তো আমাদের ধমক দিয়ে থামিয়ে দেয়, কেউ হয়তো আমাদের পড়িয়ে দিল, অনেক কিছু খারাপ জিনিসও কিন্তু আমরা এই সময় জানি, তাই না? মানব জীবনের অনেক কিছু লুক্কায়িত কথা যেগুলো থাকে, যেগুলো বড় হয়ে জানলেই হয়তো ভালো হতো, কিছু কিছু কথা আমরা এই সময়টাতেও জানি, এবং এখন তো আমাদের পাঠ্যপুস্তকের মধ্যেই সেটা আছে, সুতরাং সেটাকে আর লুক্কায়িত আর বলা যাবে না, সেটা আমরা দৈনন্দিন রেগুলার লাইফের মধ্যেও আমরা আসি। কিন্তু তবুও একটা অদম্য কৌতূহল, একটা নিষিদ্ধ কৌতূহলের মধ্যে আমরা পড়ি, ফলে সব মিলিয়ে যেন কেমন একটা খাপ ছাড়া মনে হয়। যেরকম ওই যে দুধের মধ্যে লেবুর রস দিলে যেরকম ছানা কেটে যায় না, ছাড়া ছাড়া হয়ে যায়, ঠিক ওই রকম মনে হয় যেন। কিন্তু এই সময়টাই মা যদি একটু ভালোবেসে কাছে টানেন, দিদিমা, ঠাকুমা, মাসি, পিসি,
কাকি, মামি, জেঠি, এরা যদি একটু বেশি ভালোবাসেন, আয় বাবা বস বাবা, কি খাবি, তোর জন্য সন্দেশ এনেছি, কি খাবি তুই, রসগোল্লা খাবি, আচ্ছা পোলাও মাংস খাবি, দাঁড়া বানিয়ে দিচ্ছি, এখন পড়াশুনো কেমন হচ্ছে, এই টাইপের কথা যারা বলে না, তাদের সঙ্গে কিন্তু এই বয়ঃসন্ধিকালের সময়টাতে খুব একটা বন্ডিং তাদের তৈরি হয়। কিন্তু এটাই পাওয়া যায় না, এটাই খুব কম পাওয়া যায়। তাই অতিরিক্ত স্নেহ কাতরতা, মানে আমাকে খুব ভালোবাসুক, আমার কথাটা বুঝুক, আমি যেটা বলছি, আমি যে পৃথিবী থেকে জ্ঞান আহরণ করছি, সেটাও আমাকে বলতে হবে, তো কাউকে তো বলতে হবে, এটা কেউ শুনুক, এই বিষয়টা মনে হয়, কিন্তু এটা হতে চায় না। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। এই সময় কোনো স্নেহপ্রবণ মানুষের কাছে যদি সে স্নেহ সহৃদয় ব্যক্তির কাছে, যে তাকে ওই যে আদর করে ডেকে বসালো, কথা বলল, কি খাবি, কতদূর পড়াশুনো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এবং সখ্য অর্থাৎ বন্ধুত্ব, সখ্যতা, তোমার যারা বন্ধুরা আছে, মেয়ে হলে সখী, ছেলে হলে সখা, তাই না, সখ্যতা স্থাপন, তাদের সঙ্গে কিন্তু একটা ভালো বন্ধুত্ব হয়। তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। আত্মবিকৃত মানে নিজেকেও যেন দিয়ে দিতে পারে, হয় না, দেখবে তুমি এই বয়সে এসে অমুক দিদি বা অমুক দাদার প্রতি আমাদের একটা ভালো লাগা তৈরি হয়, কারণ ওই দিদি বা দাদা আমার কথাটা শুনছে, আমাকে বুঝছে, আমি কি চাইছি সেটা সে বুঝতে পারছে। এটার উপরেও আমাদের বঙ্গদেশের লেখকেরা প্রচুর প্রচুর গল্প, উপন্যাস, কবিতা লিখেছেন। বিশেষ করে পুজো সংখ্যাতে আমরা এগুলো পাই, সময় পেলে পুজো সংখ্যা কিনে পড়ো অবশ্যই। কিন্তু কেহ তাহাকে স্নেহ করিতে সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। এবার কেউ যদি ভালোবেসে ডেকে তার সঙ্গে কথা বলে, সেটাও কেউ বেশিরভাগ লোক করতে চায় না, ইচ্ছা করে না, কারণ অন্যান্য লোকেরা সেটা বলে, ওর সঙ্গে বেশি কথা বলো না, এই সময় পড়াশোনার সময় বেশি প্রশ্রয় দিও না, কিন্তু ও যে বললো ফোন দেখবো, তুমি ফোন দেখতে দিলা, ও যে বললো খেলা দেখবো মোবাইলে, ওগুলো করতে দিও না, এটা প্রশ্রয়। এই যে মানে কেউ যদি ভেবে ফেলে আমি আমার সন্তানকে বা আমি আমার ভাইয়ের ছেলে মেয়েকে বা আমার বোনের ছেলে মেয়েকে বেশি স্নেহ দিয়ে দিচ্ছি কিনা, প্রশ্রয় দিয়ে দিচ্ছি কিনা, এই ভেবেও কিন্তু, এই ভয়েও কিন্তু অনেকে তাদের সঙ্গে কথা বলে না। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। যারা, যে সমস্ত কুকুর বাড়িতে থাকে, গৃহপালিত পোষ্য পেট তোমাদের, তাদেরকে তোমরা কি করো, গিয়ে টমি, রমি, জমি, যেই নামই হোক, তাদেরকে গিয়ে আদর করো, তাদের একদম গলা জড়িয়ে ধরে বসে থাকো, তাদেরকে ঘোরাতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও, তাদেরকে সপ্তাহে একদিন স্নান করাও, লোম আঁচড়ে দাও, চুল আঁচড়ে দাও। এগুলো হচ্ছে যারা বাড়িতে গৃহপালিত যে সমস্ত কুকুর, তাদের জন্য। কিন্তু যারা পথ কুকুর, স্ট্রিট ডগ, রাস্তায় থাকে, তাদের কি কেউ এরকম কি করে? তাও তো ইদানিং আফটার কোভিড কিন্তু প্রচুর মানুষ আছেন যারা রাস্তার কুকুরদের খেতে দেন। আগে তো রাস্তার কুকুরদের লাঠি দিয়ে মারা হতো। প্রভুহীন অর্থাৎ মালিকানাহীন রাস্তার কুকুর, যে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, তার কোনো নির্দিষ্ট ঘর নেই, কোনো জায়গা নেই, এমন কোনো স্নেহর কোনো জায়গা নেই যেখানে সে গিয়ে থাকতে পারে। ওই যে কথা আছে না, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এটা একটা গান আছে, এটাও যেরকম একটা সত্যি, সেরকম কোথাও যে তোর পাখি, তোর কোনো বাসাই তো কোথাও নেই। কোকিল কিন্তু আমরা জানি যে কোকিল কিন্তু বাসা বাঁধে না, তারা কি করে, খুব দুষ্টু পাখি, তারা হচ্ছে কাকের বাসায় ডিম পেড়ে কাকের ডিমগুলোকে ফেলে দেয়, আর নিজের ডিম পেড়ে ওইখানে কাক ভাবে এটা আমার ডিম, সে তা দিয়ে বড় করে, বড় হয়ে দেখে কোকিল ছানা, কাকার বদলে কুহু কুহু আওয়াজ করে ওরা উড়ে চলে যায়। তো কোকিল, তার কিন্তু নিজের বাসা নেই, সে অন্যের বাসায় ডিম পারে এবং সে ঘুরে বেড়ায়, একটা যাযাবর টাইপের জীবন তার। তো এই প্রভুহীন পথের কুকুর, 13-14 বছর বয়সী বালক এবং কোকিল, এগুলোকে তুমি কিন্তু এক লাইনে, এক মাত্রায় রাখতে পারো। আজকে এই যে ছুটি গল্পটি আমরা পড়লাম, এর পরবর্তী স্টেপ আমরা আবার পরবর্তী দিনে পড়ব। এটা পড়তে গেলে তোমাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে আমরা অনেক পেছনের গল্প পড়ছি, এমন একটা পেছনের গল্প যেখানে গ্রাম বাংলা বলতে শস্য শ্যামলা মাঠ এবং তরবরে নদী কুলকুল করে বয়ে যাচ্ছে, তার সাদা জল, এই রকম
একটু কাদা মাটি কর্দমাক্ত এলাকার গ্রাম বাংলার কথা বলছি। এখনকার গ্রাম বাংলা তো অনেকটা কসবা বা গঞ্জের মতো হয়ে গেছে, অনেকটা আধুনিক, সেখানে অনেক কিছু পাওয়া যায়, সেখানে প্যাকেট ভর্তি চিপসও পাওয়া যায়, তাই না? এখন গ্রামে গেলাম তুমি চিপসও পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবে, কিন্তু গ্রাম তো সেটা নয়। গ্রাম তো একেবারে মাটির কাছাকাছি, যেখানে কাগজি লেবুর শরবতই হবে, গন্ধরাজ লেবুই তোমাকে কাঁসার থালায় যখন ভাত দেবে তোমাকে মেখে খেতে হবে, হাত ধোয়ার জন্য জল দেবে, কল হবে না, পুকুরে গিয়ে তোমাকে নাইতে হবে, স্নান করতে হবে। এটা হলো গ্রাম। তাহলে পড়ার সময় তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে, তার সঙ্গে এটা রাখতে হবে এই যে লাইফ সায়েন্সের এই ঘটনাটা, যে এই বয়সে একটা হিউম্যান বডিতে কী কী চেঞ্জেস আসে, ফলে তার ব্রেনেও কী কী চেঞ্জেস আসে, তুমি তোমার এই বয়সটাতে কী কী ফেস করেছো, তাই না? সব থেকে বেশি ফেস তো মনে হয় মেয়েরা করে, তাদের অ্যাকনে, পিম্পল, এগুলো সমস্ত স্কিনে বেরোয়, স্কিনের যে সেবাম, যে তেলের ক্ষরণটা সেটা বেশি হয়, ফলে বেরোয়, এবং আড়ালে আবডালে সেই মেয়ে বা সেই ছেলেটিকে কিন্তু বলে বেশি পাকা মেয়ে। গালে ব্রণ বেরোনো মানে কি বলতো, বেশি পাকা মেয়ে। তার কারণ তারা হচ্ছে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে, ফলে তার সেবাম নিঃসরণটা বেশি হচ্ছে, এবং স্কিন সেটাকে পরিষ্কার করতে পারছে না, নিজেও হয়তো পরিষ্কার হচ্ছে না, ফলে ওই ব্রণ, অ্যাকনে এগুলো তৈরি হচ্ছে। তো এই বয়সটা বিভিন্ন রকমের অসুবিধের বয়স, শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, সব ধরনের অসুবিধে। তো সেই অসুবিধাটাকে এই স্ফটিক বলে ছেলেটি, সে কি কাটিয়ে উঠতে পারলো, নাকি সে একেবারে অন্ধকারে তলিয়ে গেল? আমরা কিন্তু এটা পরবর্তী দিন পড়াশুনো করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থেকো প্রদীপ্রমা মহুয়া চ্যানেলে। আমরা কিন্তু বাংলা মিডিয়ামের বাংলা এবং ইংরেজি মিডিয়ামের বাংলা, দুটো ক্ষেত্রের বাংলা নিয়েই কথা বলবো, এবং দেখবো যে খুব কাছাকাছি, কিন্তু বাংলাগুলো খুব কাছাকাছি, এবং সেটা পড়তে আমাদের খুব ভালো লাগছে। আর গ্রামার বা ব্যাকরণ সেটা তো একই রকম, সেটা একদিন আমি ধরবো, সেটা দুক্ষেত্রেই একই রকমের হবে, এবং এটা পড়তেও তোমাদের ভালো লাগবে। ব্যাকরণের জগৎ একটা অদ্ভুত জগৎ, দারুণ সুন্দর জগৎ। কিছু কিছু ছোট ছোট ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলোকে ব্যবহার করলেই কিন্তু তোমার বাংলা ব্যাকরণে একেবারে ছাক্কা নম্বর উঠবে। ভুলো না যেন, সঙ্গে থেকো প্রদীপ্রমা মহুয়া চ্যানেলে, এবং যেখানে আমরা গল্প পড়ব, বাংলার সম্বন্ধে ব্যাখ্যা নেব, তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর করব, এবং তোমরা আমাকে কমেন্টে লিখবে, আমি সেটার উত্তর তোমাদেরকে কিন্তু অনুষ্ঠানেই জানিয়ে দেব। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, আর মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশুনো করো। নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, যখন যেখানে দরকার পড়াশুনোটা কিন্তু করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষাই কিন্তু তোমার জীবনের ভিত্তি করে দেবে, আর কিচ্ছু নেই। আজ তাহলে এ পর্যন্তই, টাটা।